নমস্কার। আপনি শুনছেন এই সময় গোল্ড। কেন তোমরা আমায় ডাকো? লেখা শুভা প্রসন্ন, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। রোজ কত কিছু হয়। আমরা নানা প্রতিকারে প্রতিবাদের বরণের হুজুগে মেতে থাকি। প্রতিদিন 120 পার্বণ। লাল থেকে নীল, নীল থেকে সবুজ, সবুজ থেকে হলুদ, হলুদ থেকে কমলা, বাম থেকে ডান, সাম্য থেকে অসাম্য, স্বদেশী থেকে বিশ্বায়ন, সূচি থেকে না সূচি। ঐতিহ্যে, আধুনিকতায়, প্রগতিতে ক্ষিপ্র গতিতে দৌড়ে চলেছি। একটা পাড়ায় যারা রোয়াকে বসে তাদের একটা ক্লাব, ঘরের ভিতরে জড়ো হওয়া কিছু লোকের ক্লাব, গান শেখার দিদিমণি, নাচ শেখানোর দিদিমণি, আঁকা শেখার ক্লাব নয়, স্কুল। বছরে কবার লেগে থাকে এদের উৎসব। এলাকার বারোয়ারি দুর্গাপুজো 2টি, কালী পুজো 3টি, সিপিএম 1টি, তৃণমূল 2টি, আর মিলিত গেরুয়া রং 1টি। শিশুদের আঁকা কম্পিটিশন, প্রতিবাদীদের জন্য পরলোকগত নেতার নামে অনুষ্ঠান, শীতে একটা কালচারাল ফাংশন, দেওয়াল পত্রিকা, লিটল ম্যাগাজিন। কিছু কবি বুদ্ধিজীবীর দল, তাঁরা মাঝে মাঝে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভা ডাকেন। নেতাজি, স্বামীজি, গান্ধীজি, রবি ঠাকুরের দিনগুলো তো আছেই। এসইউসির ক্ষুদিরাম আর বিজেপির শ্যামাপ্রসাদ কিছুদিন হলো শুরু হয়েছে। তারপর কমরেড বাপি স্মরণে, বাবলা অমর রহে, তপন তোমায় ভুলছি না, ভুলব না। এলাকার একটু বাইরে কসমোপলিটন কালচারের বেশিরভাগটাই দখল নিয়েছে কিছু ঠিকাদারি সংস্থা। তারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকেন। বিশাল বিশাল বাজেট তাদের। আমজাদ আলী, হরিহরন, আশা, লতা, শ্রেয়া, অভিজিৎ সবাইকে জড়ো করতে পারেন। এরা বিগ বাজেটের এলাহি ব্যাপারে মেতে থাকেন। বাজনার সঙ্গে নাচ, নাচের সঙ্গে লেকচার, তালের সঙ্গে ছবি আঁকা, সিনেমা মুক্তি, বই মুক্তি, সিডি মুক্তি, হোটেলে টেবিল ডিনারের সঙ্গে নাচ। ব্রাঞ্চ বা হাইটি ডেকে নানান শপের উদ্বোধন বা রূপা, সোনা, প্ল্যাটিনাম জয়ন্তী, নতুন নতুন রেস্তোরাঁ, রকমারি রুচির বাহার, লড়িয়ে দেওয়া বিতর্ক আর ফ্যাশন শো, এর মধ্যে নবনব সংযোজন। এইসব অনুষ্ঠানে নাচিয়ে বাজিয়ে গাইয়ে তো ডাক পাবেনই, কিন্তু আরও কজনকে ডাকতে হয়। সভাপতি, প্রধান অতিথি বা পদ নেই, কিন্তু মঞ্চে সুশোভিত। মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর মানে পাবলিক ম্যান, তারা মানুষের কাছেই আসতে চান। ডাক পাবার আগ্রহ, কিছু বলার বাসনা এদের থাকে। এর বাইরে ভিন্ন ভিন্ন পরিচয়ের মানুষ যারা একবার ডাকে সাড়া দিয়েছেন, তাদের আর ফেরার পথ নেই। খেলোয়াড় থেকে চিত্রী, ডাক্তার থেকে ব্যায়ামবিদ, পুলিশ, কবি, সাহিত্যিক, নাট্যকারদের ডাক সর্বত্র। সর্বঘটে কাঁঠালি কলার মতো শোভিত হতে হয় তাঁদের। অনুষ্ঠান মানে কমপক্ষে 3-4 ঘন্টার ধাক্কা। শহরের বাইরে গেলে আরও অনেক বেশি। হিরো, হিরোইন, মডেল, গ্ল্যামার দুনিয়ার তারকা, ওরা দক্ষিণা পান, ওজন, সময় মেপে মজুরি। কিন্তু অন্যরা? বহু আগে প্রেমেন্দ্র মিত্র চালু করেছিলেন ফি প্রথা। ফির অর্ধেক দুস্থ সাহিত্যসেবীর সাহায্যার্থে, বাকি তাঁর। পরে কেউ আর তা অনুসরণ করেন। উল্টো দিকে শিবরাম একবার মঞ্চে বসে ঘোষণা করে দিলেন, আমার কচকচি তোমাদের কষ্ট দেব না, পরিবর্তে আমি তোমাদের 10 টাকা দিলাম, তোমরা লজেন্স খাবে। মঞ্চে উপবিষ্ট বাকি অতিথিরা এইভাবে আমায় অনুসরণ করবেন আশা করি। এইভাবে ফাঁসিয়ে দিয়েছিলেন অন্য সভাসদদের। আজকাল অন্য কৌশল চালু করেছেন উদ্যোক্তারা, সম্বর্ধনা বা অতিথি বরণ। ওদের হয়তো মনে হয়েছে শুকনো হাতে বিদায় দেওয়ার চাইতে মোড়কে ঢাকা বা ঝিলিক দেওয়া কিছু একটা হাতে তুলে দেওয়া যাক। কিন্তু কি দেওয়া হয় সম্মানিত অতিথিদের? আগে চালু ছিল কাপ দেওয়া। দেওয়াল পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে কিংবা বড়ি দেওয়া প্রতিযোগিতায় পাওয়া যেত ক্রোমিয়ামহীন নিকেল করা সুরাপাত্র। 80-র দশকে রকমারি কাপ মধ্যবিত্ত পরিবারে শোভা পেত। বাজারের চাপে অনেক কিছুরই খোলস পাল্টাচ্ছে। এখন বিভিন্ন আকারের থালা, বাটি সদৃশ কোনো ধাতু নির্মিত প্লাস্টিকে মোড়া স্মারক দেওয়া হচ্ছে। তাতে অনুষ্ঠানের নাম, মাঝে মাঝে প্রাপকের নাম। ফুল দেওয়া হয় সে সঙ্গে। একটি কাঠির সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে একটা স্বচ্ছ প্লাস্টিকের নল ঢুকিয়ে দেওয়া হচ্ছে গোলাপ ফুল। তলায় জরির ফিতের জৌলুস। অতিথির হাতে ওরা ধরিয়ে দেন ফাস্ট ফুডের প্যাকেট। একটু বেশি সম্মান দেখান যারা, তারা যুক্ত করেন সিনথেটিক শাল কিংবা ফেব্রিক রঙে আঁকা প্রিন্ট বা বাটিকের বিচিত্র উত্তরীয়। দরমার ডালায় সেলোফেন পেপারে ঢেকে তুলে দেওয়া হয় বরণীয় অতিথিকে। রকমারি খেলনা সদৃশ জিনিস থাকে সঙ্গে সাজানো, অর্থহীন, ঠুনকো, কুৎসিত। এই মার্কামারা বিশিষ্টরা বছরে 150 থেকে 200 ডাক পান। স্মারকের স্তূপ রাখার জায়গা থাকে না তাঁদের মাপা আস্তানায়, ফেলাও কি যায়? এবার অন্য এক বিড়ম্বনার কথা। এরকম বহু জায়গায় দেখা যায় এক অস্বস্তিকর ছবি।
এক অসাধারণ কৃতি পণ্ডিত মানুষকে মঞ্চে বসিয়ে রাখা হয়েছে অতিথি হিসেবে। অন্যদিকে প্রধান অতিথি একটি তরুণী, যিনি সদ্য মুক্তি পাওয়া কোনো এক চ্যানেলের সিরিয়ালে মুখ দেখা সেলিব্রিটি, তাকে নিয়ে এত আদিক্ষেতা। অন্যদিকে উপেক্ষিত ওই প্রাজ্ঞ বিজ্ঞ ভদ্রলোকটি, তিনি হয়তো কারো কথা রাখতে উপস্থিত হয়েছেন, কিন্তু তাকে চেনার মতো স্থানীয় অন্য ছোকরা বা ক্লাবের অন্য মাতব্বরদের উচ্চতা নেই। স্টেজের উপর হুমড়ি খেয়ে পড়েছে ছেলেবুড়ো খাতা নিয়ে, ডায়েরি নিয়ে, নিদেন পক্ষে রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো নিয়ে। সই সংগ্রহ আর সেলফি চলছে একসঙ্গে। মঞ্চে তখনও বসে আছেন অন্য অতিথি। কলকাতা কত বড় আর কত ক্লাব, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে তার ইয়ত্তান। হয়তো পল্লীটা খুবই মধ্যবিত্ত মানুষের কিংবা নিম্ন মধ্যবিত্তের, কিন্তু ফাংশনের চেহারা দেখলে কোন বিত্তের এলাকা বোঝা ভার। সবই নির্ভর করে মূল খুঁটিটাকে তার উপর। এই ট্র্যাডিশন বহুকাল ধরে চলেছে। পরিবর্তন যা কিছু তা উদ্দেশ্যের আর ইলেকট্রনিক্সের। এ প্রসঙ্গেই আমার কিছু অভিজ্ঞতার কথা বলে ফেলি। একবার একজন চেনা জানা কারো নাম উল্লেখ করে সরাসরি বাড়িতে চলে এলেন। আমি নানা ব্যস্ততায় থাকি, সকালে কাজ করি, ছেড়ে উঠলে কাজের অসুবিধা হয়, কিন্তু দেখা করতে হলো। তাদের আবদার, তাদের বার্ষিক কবাডি প্রতিযোগিতার পুরস্কার তুলে দিতে হবে বিজয়ীদের হাতে, তার সঙ্গে আমায় তারা সম্বর্ধনা দেবেন। তা এত লোক, এত খেলোয়াড় থাকতে আমায় কেন? ওর সেই পরিচিত ভদ্রলোকের নাম করে বললেন, উনি খুব করে বলেছেন আপনি সবচেয়ে উপযুক্ত, তাই কি আর করি, রাজি হয়ে যাই। ভাবতে থাকি, আমি তো জীবনে কোনোদিন কবাডি খেলিনি, আমার তো কিছুটা জানা উচিত যদি কিছু বলতে হয়। পরে ভাবি, আমায় যখন সংবর্ধনা জানাবে বলেছে, তাহলে অন্য কিছু বিষয় বলে ম্যানেজ করে দেব। এইসব ৭-৫ ভেবে চুপ থাকি। উদ্দিষ্ট দিনে সকাল থেকে ফোন আসে, কখন আসছেন স্যার, আপনি এলেই অনুষ্ঠান শুরু করব। আপনি আসছেন জেনে এলাকাবাসী সবাই খুব খুশি, স্যার গাড়িটা কটায় পাঠাবো ইত্যাদি। আমি জানাই গাড়ি পাঠাতে হবে না, আমি নিজেই পৌঁছে যাব, শুধু পাড়ার মুখে কেউ থাকলে ড্রাইভারের সুবিধা হবে। সময় মতো সেদিন অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিই অন্য কাজ বাদ দিয়ে। এলাকার কাছাকাছি এলে দেখি একজন বাইক চেপে পথ দেখিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এগোতেই মাইকের তারস্বরে ঘোষণা কানে আসছে, এসে গেছেন আমাদের প্রধান অতিথি শ্রী মজুমদার এসে পড়েছেন। আমার খুব বিড়ম্বনা লাগলো। আমি সাধারণত আমার উপাধি ব্যবহার করি না, কিন্তু যারা পরিচিত তারা সকলেই জানেন, নচেত আমার নামের প্রথম অংশটাই তো যথেষ্ট। তাই বলে পূর্বপুরুষের থেকে অর্জিত উপাধিটিকে বেমালুম ভুল বলে এক অন্যজনকে সম্বর্ধিত করবে? আমি ইশারায় ড্রাইভারকে গতিপথ অন্য করতে বলি, ফিরে যাই বাড়ি। কি ভাগ্যি নিজের গাড়িতে সওয়ারই ছিলাম, নচেত অন্য নামেই সংবর্ধনা নিতে হতো। আমার নামও ঠিক জানে না তারা, আমি নাকি পল্লীতে খুব পরিচিত। কত কিছু হয়। একবার এয়ারলাইন্স ক্লাবের ফাইনাল ফুটবল প্রতিযোগিতা যুবভারতী স্টেডিয়ামে। আমি আমন্ত্রিত উদ্বোধক হিসেবে, সুনীল গঙ্গোপাধ্যায় প্রধান অতিথি। ইতিপূর্বে যুবভারতী স্টেডিয়ামে কখনো যাইনি, জানতে ভুলে গেছি কোন গেট দিয়ে ঢুকবো। বড় গোলমেলে রাস্তা, আর গেট ছিল অনেক। যা হোক, আমার অবস্থা দেখে একজন চিনতে পেরে আমায় দেখিয়ে দিলেন রাস্তা। আমি জানি আমি শুধু ফিতে কাটবো কিংবা প্রদীপ জ্বালাবো। মাঠের কাছাকাছি চেয়ারে বসার ব্যবস্থা করেছেন কর্মকর্তারা। সুনীলদার সব চেনা মুখের মানুষেরা বসে আছেন পাশাপাশি। ভালোই লাগছিল বিশাল গোলাকৃতি লাল সুরকির মাঠে। রোদ পালানো হাওয়া দিচ্ছিল। সময় মতো দুপক্ষ ভিন্ন রঙের পোশাকে দাঁড়িয়ে পড়ল। কর্মকর্তারা কাছে এলেন, আমাদের হাতে ফুলের তোড়া ধরিয়ে দিয়ে আমাকে হিড় করে টেনে মাঠের ভিতরে নিয়ে এক ভদ্রলোক বললেন, এইবার আপনি শট মারুন। আমি জীবনে কখনো ফুটবলে পা দিইনি, মাঠে বসে খেলাও দেখিনি। আমার ঘাম আসে গায়ে, পায়ে জোর দিয়ে শট মারি, বল দূরে চলে যায়। মন্ত্রী সুভাষ চক্রবর্তী দৌড়ে গিয়ে কুড়িয়ে আনেন বলটা, আর কাছে এসে দেখিয়ে দিয়ে বলেন, পায়ের আঙুল দিয়ে নয়, আপনি আড়াআড়িভাবে পা দিয়ে মেরে দিন। তাই করলাম। তাতে বেশি দূর গেল না, কিন্তু দায়িত্ব পালন হল। সুভাষ চক্রবর্তী শিখিয়েছিলেন টিপস, সুনীলদা যথারীতি বকা দিলেন। খেলা শুরু হয়ে গেল। মনে হলো যেন তথাকথিত নিয়ম মেনে দুই দলের মহাযুদ্ধ। এইসব অভিজ্ঞতা। আরেকটা অন্যরকম। তখন অনেক জায়গা থেকে ডাক আসে, অনুরুদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর সুন্দরী নির্বাচন করতে কখনো ডাক পাইনি। মুম্বাইয়ের বিখ্যাত এক টেক্সটাইল কোম্পানি থেকে ডাক পেলাম। সুন্দর চিঠির বয়ান, তাতে অনুরোধ আমি যেন অন্যতম বিচারক হিসাবে রাজি হই। এটা সর্বভারতীয় প্রতিযোগিতা, কলকাতার একটি বিখ্যাত 5 তারা হোটেলে আয়োজিত হবে। আমি নির্দ্বিধায় রাজি হই, মনে মনে উত্তেজিত থাকি।
প্রকাশ্যে অপরিচিতাকে দেখার জন্য সমাজ ছাড়পত্র দেয় না, কিন্তু বিচারক হয়ে বিচার্য তন্বীকে নিরীক্ষণ করব দায়িত্বে, আমন্ত্রণে। বন্ধুদের এসব বলি তারা হয়তো ভাবে আমি ভাগ্যবান। যা হোক, কথা মতো সেদিন সন্ধ্যায় 5 তারা হোটেলে অসংখ্য নিমন্ত্রিত চাকচিক্যরা উপস্থিত। সুন্দরীরা আমাকে খাতির যত্ন করে বিচারকের নির্দিষ্ট আসনে বসিয়ে দিল। বিচারকেরা সকলেই পরিচিত। একজন ফুটবল জগতের দিকপাল পিকে, অন্যজন কলকাতার নগরপাল উষা উত্থুপ। এরা সব বসে আছে। বিচারকদের দেওয়া কাগজে প্রশ্ন করার কথা, বিভিন্ন ক্ষেত্রে নম্বর দেওয়ার কথা বুঝিয়ে দেওয়া হলো সংগঠকদের পক্ষ থেকে। চতুর্দিকের আলো স্তিমিত হয়ে আসে, নির্দিষ্ট র্যাম্পে আলো জ্বলে ওঠে আর বাজতে থাকে হৃদয়ে বিদারক বাজনা। কিন্তু এ কি? একে একে এগিয়ে আসে অশ্লীল মাসলুওয়ালা যুবকরা। চেহারায়, চলনে, মুখমণ্ডলে কোনো বুদ্ধির ছাপ নেই, অহেতুক স্ফীত শরীরের কিছু কিছু অংশ। চোখগুলো তুলনায় ছোট। আমি তো বুঝতেই পারিনি পুরুষ দেখতে আসব। আমি এত অন্ধবিশ্বাসে ছিলাম যে ভাবিনি পুরুষ মডেলের বিচার, যেখানে কোনো শারীরিক আবেদনই থাকবে না। এদের হাঁটা চলা কিছুই আমার ভালো লাগলো না। কিছুক্ষণ পর পাশ থেকে উঠে এসে প্রদীপদা মানে পিকে ব্যানার্জি কানে কানে বললেন, শুভা, এদের এই ঢঙের হাঁটা দেখলে মনে হচ্ছে মাঠে এইসব ছেলেদের পেলে পেঁদিয়ে হাঁটা শিখিয়ে দেব। এসবই গোপনে আমাদের কথা, আর আমার হতাশা আরও গভীর গোপনে। কিছুটা দেখি, কিছুটা দেখি না। বিমনা আমি নম্বর বসিয়ে দিই, কয়েকজনকে কিছু প্রশ্নও করি, তারা তোতা পাখির মতো সেখানেও বুলি বলে দেয়। স্বেচ্ছাসেবীরা উপহার সামগ্রী গাড়িতে তুলে দেন। ফিরে আসি, কাউকে আর ঠকে যাওয়ার কথা বলি না। বামফ্রন্টের আমলে পুজোর মাসগুলোয় আমাদের বড় দর ছিল। কমিউনিস্ট নেতামন্ত্রীরা এসব পুজো আচ্চায় যোগ দিতেন না, পুজো কমিটিগুলো ডাকতেন না তাদের। সে সময় আমাদের দর আর টানাটানি ভয়ঙ্কর। সেই তৃতীয়া চতুর্থী থেকে পালা করে শেষ হতো কালী পুজো। এক একদিন গড়ে 7 থেকে 8টি মণ্ডপ উদ্বোধন করতে হতো। এমনও দিন গেছে সন্ধ্যা থেকে পাক খেতে খেতে শেষ পুজো উদ্বোধনের সময় রাত 12টা গড়িয়ে গেছে, সেটি হয়তো বেহালার শেষ প্রান্তে। চারিদিক স্তব্ধ হয়ে গেছে, শুধু আলোকিত মণ্ডপ আর অপেক্ষারত পল্লীবাসীরা উদ্বোধকের অপেক্ষায়। সে মণ্ডপের উদ্বোধন সেরে বাড়ি পৌঁছেছি তখন ভোর। কোনো এক বছরের বিচারে চাহিদায় নাস্তিক সুনীল গঙ্গোপাধ্যায়কে হারিয়ে টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল, সুনীলদা 34টি আর আমি 35টি পুজো উদ্বোধনে অংশ নিয়েছিলাম। পরিবর্তনের সরকার আসায় আমরা হাঁপ ছেড়ে বেঁচেছি। এখন নেতা, মন্ত্রী, সাংসদ, কাউন্সিলররা ডাক পান যাচিত অযাচিত অধিকারে, জনসংযোগের অবিশ্বাস্য সুযোগ। তবু ছাড় পাই না। ক্রমশ আমার বন্ধুজন কমে আসছে। ট্রামে, বাসে, পাবলিক ট্রান্সপোর্টে চড়তে পারি না, যেন কাকেদের মাঝে গোলা পায়রা। স্বাস্থ্য রক্ষার জন্য ফাঁকা রাস্তায় হাঁটতে পারি না। কেউ না কেউ চিনে ফেলে ধরে ফেলেন নানা অছিলায়, কথা বলতে থাকেন, জানান দেন তিনি আমার কত কাছে। এজন্য আমার স্ত্রী বিরক্ত, তাই আর আমায় সঙ্গ দেয় না। আগে বাড়িতে ফিরে উপহারগুলো দেখাতাম, হয়তো তারিফও পেতাম। আজকাল কেউ তারিফ করে না, কোনো কাজে লাগে না উপহারগুলো। অঙ্গবস্ত্রের ঢল নেমেছে, যেখানেই যাই গলাধকরণ করতে হয় ওই একই জিনিসে। আমার ওয়ার্ড্রোবে ব্যাগে কোনো স্থান নেই, অন্য জায়গায় কেউ রাখতে চায় না। কিছু অনুষ্ঠানের জন্য সাপ্লাই করেছিলাম অনেকগুলি, কিন্তু কত করা যায়। নিজের মানুষদের কাছে গুরুত্বহীন আমি, কিংবা মাত্রাহীন অক্ষরের মতো। তবু সভা সমিতির মঞ্চ আমায় মুক্তি দেয় না। এরই ফাঁকে ফোন আসে, না, নাম্বারে কারো নাম ভেসে আসেনি। ওপার থেকে অনুরোধ, স্যার, শ্রীরামপুর থেকে বলছি, আমাদের সবচেয়ে বড় নাচের কম্পিটিশন, আপনি প্রধান অতিথি হয়ে আসুন স্যার। এটা এখানকার সবচেয়ে বড় অনুষ্ঠান, বাৎসরিক উৎসব স্যার।